ঢাকাস্থ চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের জাতীয় দিবস সহ অন্যান্য ছুটিতে বন্ধ থাকবে দূতাবাসের ভিসা কার্যক্রম। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা চীন দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর সাময়িকভাবে ভিসা অফিস বন্ধ থাকবে এবং ৯ অক্টোবর থেকে পুনরায় ভিসা অফিস চালু হবে। নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর যথারীতি খোলা থাকবে। তেহরানে ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ইরান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো তাদের প্রথম রোবট আইনজীবী রোবো লিগাল, যে কেবল মানুষকে আইনি পরামর্শ দিতেই নয়, বরং ভবিষ্যতের আইন জগতের চেহারাই পাল্টে দিতে যাচ্ছে। রাজধানী তেহরানে অভিজাত পার্সিয়ান ইস্তেকলাল হোটেলে সোমবার সন্ধ্যায় যেন প্রযুক্তি আর ন্যায় বিচারের মহামিলনে পরিণত হয়। বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারা, নামকরা আইনজীবীরা আর প্রযুক্তি বিশ্লেষকদের উপস্থিতিতে পর্দা উন্মোচিত হয় এই যুগান্তকারী উদ্ভাবনের। এই বিপ্লবী প্রযুক্তির নেপথ্যে আছেন দুই তরুণ ইরানি উদ্ভাবক, মাহদি ইসমাইলি এবং মোহাম্মদ ওয়াহেদি। তারা জানিয়েছেন, রোবোলিগালকে বিশেষভাবে ইরানি আইন কাঠামোর আলোকে এআই ভিত্তিক পুনঃপ্রশিক্ষণ দেয়া হয়েছে। ফলে এই জটিল থেকে জটিলতম আইনি প্রশ্নের সঠিক ব্যাখ্যা ও সমাধান রোবটটি দিতে পারবে। মাহাদি ইসমাইলির ভাষায়, আমরা এমন একটি সিস্টেম তৈরি করেছি যা সাধারণত মানুষ অনায়াসে ব্যবহার করতে পারবেন। যারা আইনের ধারে কাছে যাননি তারাও কয়েক সেকেন্ডেই নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অন্য উদ্ভাবক মোহাম্মদ ওয়াহেদি বলেন, বিজ্ঞান, শিক্ষা ও শিল্পের অগ্রগতির সাথে সাথে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কগুলো আরও জটিল হচ্ছে। এই জটিলতায় আইনি সেবায় এআই এর ভূমিকা হবে যুগান্তকারী। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি কেবল ইরান নয়, সমগ্র বিশ্বে বিচার ব্যবস্থাকে এক নতুন বাস্তবতায় পৌঁছে দেবে। আর রোবোলিগাল হয়তো একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে প্রকৃত আইনজীবীর কাঁধে কাঁধ মিলিয়ে। Hi Bangladesh, it's Hania. Guess what? I am coming to Dhaka with Sunsilk. ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। তার হাসি, তার স্টাইল, তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন তরুণদের আইকন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে এসে অংশ নেবেন বিশেষ এক ইভেন্টে। সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার ১৫ সেপ্টেম্বর হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, হাই বাংলাদেশ, আমি হানিয়া, গেস হোয়াট, আমি ঢাকায় আসছি সানসিল্কের সাথে, সবার সঙ্গে দেখা হবে। হানিয়া আমির পাকিস্তানে সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সূত্রে এবার বাংলাদেশ সফরে এসে ঢাকায় কয়েকদিন অবস্থান করার পরিকল্পনা আছে তার। সানসিল্ক বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, তাদের আমন্ত্রণে শিগগিরই ঢাকায় আসবেন এই তারকা, তবে এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি। প্রসঙ্গত ২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন হানিয়া। এক দশকের ক্যারিয়ারে মেরে হামসাফার, ফেইরি টেইল, দিলরুবা, আনা, কাভি ম্যায় কাভি তুম এই রকম ধারাবাহিক অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন তিনি। সর্দারজি ৩ সিনেমা নিয়ে বলিউডে অভিষিক্ত হচ্ছেন হানিয়া। ছবিটি সাফল্য পেয়েছে পাকিস্তানে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল সোমবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, তিনি ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির দায়ে $15 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। ডলারের বিনিময়ে মূল্য ১২২ টাকা বিবেচনা করলে এটি প্রায় ১,৮৩,০০০ কোটি টাকার সমান। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করেছেন, নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভ্রষ্ট ও নিকৃষ্ট সংবাদ মাধ্যম। ট্রাম্প মত দেন, এই সংবাদ মাধ্যমটি কার্যত উগ্র বামপন্থী ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হিসেবে কাজ করেছে এবং সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধ অর্থায়ন করেছে। ট্রাম্প দাবি করেন, প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে পত্রিকাটি তার পরিবার ও পারিবারিক ব্যবসার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে বেশি দিন ধরে মিথ্যাচার, অপমান ও মানহানির সুযোগ দেওয়া হয়েছে, যা একই সঙ্গে গ্রহণযোগ্য নয় এবং বেআইনি। এখন সেটা থামবে। আমি মহান অঙ্গরাজ্য ফ্লোরিডায় মামলা দায়ের করব, যোগ করেন তিনি। মামলার বিষয়ে বিস্তারিত কিছু না জানলেও উল্লেখ করেন, তিনি এটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদালতে দায়ের করবেন। স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে এই তথ্য প্রকাশ পাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে কোনো মন্তব্য করে। ভিয়েতনামগামী একটি ফ্লাইটে এক অসুস্থ ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। এই ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।
শর্ট নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে পাওয়া ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো হ্যানয় ফ্লাইটে এই ঘটনাটি ঘটে যখন বিমান যাত্রার 3 ঘন্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন 50 বছর বয়সী একজন যাত্রী। এরপর ভিয়েতনামি ক্রুরা চিকিৎসা সহায়তার চেয়ে পাইলট আহ্বান জানালে এগিয়ে যান একই ফ্লাইটে থাকা রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। জানা গেছে ওই ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন, যা হার্ট অ্যাটাক বা অন্যান্য প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী, যিনি নিজেই একজন প্রশিক্ষিত চিকিৎসক, বিমানে থাকা ঔষধ ব্যবহার করে এবং চিকিৎসার মাধ্যমে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল করেছেন বলেও জানা গেছে। নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের জেরে নিরাপত্তাজনিত ঝুঁকিতে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এ ঝুঁকি থেকে রক্ষা পেতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিমধ্যেই সমঝোতা করেছেন মমতা। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার চিকেন স্নেক এলাকায় নেপালের সঙ্গে 100 কিলোমিটার স্থল সীমান্ত আছে ভারতের। গতকাল সোমবার পশ্চিমবঙ্গ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় পৌঁছানোর পর তার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ইস্যু এবং জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলোতে ভারত এক। সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে 9 সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বিক্ষোভ শুরু করেন নেপালে। মাত্র দুদিনের বিক্ষোভে 11 সেপ্টেম্বর পতন ঘটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের। তবে দেশটির সার্বিক পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ফলে শিলিগুড়ির সীমান্ত দিয়ে ব্যাপক মাত্রায় অনুপ্রবেশের ঝুঁকি আছে। ফলে অনুপ্রবেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে নকশালপন্থী রাজনীতি ছড়িয়ে পড়ারও ঝুঁকি রয়েছে। গতকাল মোদির সঙ্গে মমতার বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমটি হলো, এখন থেকে শিলিগুড়ির ভারত নেপাল সীমান্ত পাহারায় ভারতের নিয়মিত সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের পাশাপাশি থাকবে আধা সামরিক বাহিনী সশস্ত্র সীমা বল বা এসএসবি। চ্যাটজিপিটি কিংবা অন্যান্য এআই চ্যাটবট এখন অনেকের নিত্যদিনের সঙ্গী, কিন্তু মনে রাখবেন এগুলো কোনো বন্ধু নয়, আর আপনার কথোপকথন পুরোপুরি গোপনও নয়। ভুল করে কিছু শেয়ার করলে হতে পারে ভয়ঙ্কর সর্বনাশ। কোনো তথ্যই একবার ফাঁস হলে আর ফেরত আনা যায় না, তাই সতর্ক থাকুন। কখনোই দেবেন না এই 10টি তথ্য। ব্যক্তিগত তথ্য, পুরো নাম, ঠিকানা, ফোন, ইমেইল, এগুলো একত্র করলে সহজেই আপনাকে ট্র্যাক করা সম্ভব। আর্থিক তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর বা এনআইডি শেয়ার মানেই চরম বিপদ। পাসওয়ার্ড, ইমেইল বা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হাতছাড়া হতে একটা জিনিসই যথেষ্ট, সেটি হচ্ছে পাসওয়ার্ড। গোপন স্বীকারোক্তি, মনের কষ্ট বলবেন না, এগুলো ভবিষ্যতে ফাঁসও হতে পারে। স্বাস্থ্য তথ্য, প্রেসক্রিপশন বা রিপোর্ট শেয়ার করলে তা চুরি হয়ে অপব্যবহার হতে পারে। অশ্লীল বেআইনি কন্টেন্ট, এগুলো রেকর্ড হয়ে আপনাকেই সমস্যায় ফেলবে। কর্মস্থলের তথ্য, অফিসের গোপন পরিকল্পনা বা গোপন নথি প্রকাশ হয়ে যেতে পারে। আইনি তথ্য, মামলা বা চুক্তি নিয়ে চ্যাটবটে ভরসা করা মানেই বিপদ ডেকে আনা। সংবেদনশীল ছবি বা নথি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত ছবি চুরি হলে পরিচয় জালিয়াতির শিকার হবেন। যা অনলাইনে চাই না, যে কোনো লেখা বা ছবি যা চাই না ভবিষ্যতে ছড়িয়ে পড়ুক। মনে রাখবেন, এআই যতটাই বিশ্বাসযোগ্য মনে হোক, এটি নিরাপদ নয়। একবার যদি ভুল করেন তাহলে এর খেসারত কিন্তু দিতে হতে পারে আজীবন। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। টলিউডের সাহসী এবং খোলামেলা ব্যক্তিত্বের জন্য সুপরিচিত স্বস্তিকা মুখার্জি এবার সোশ্যাল মিডিয়ায় জানালেন সংবাদ মাধ্যমের শিরোনাম নিয়ে নিজের ক্ষোভের কথা।
অভিনেত্রীর মতে তার যে কোনো মন্তব্যকে অতি নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, অভিনেত্রী রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, কোনোদিন একটা স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই ফেটে পড়লেন স্বস্তিকা, গর্জে উঠলেন স্বস্তিকা, বোমা ফাটালেন স্বস্তিকা, বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি দৃঢ় স্বরে জানান, মাই নেম ইজ স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই এম নট বুড়িমা। স্বস্তিকা মুখার্জি এই খোলাখুলি পোস্ট মুহূর্তে ভক্তদের মধ্যে সাড়া ফেলে। অল্প সময়েই সেটি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টে কমেন্ট করেছেন। স্বস্তিকার সেই পোস্টে একজন মজার ছলে লেখেন, এটা কিন্তু একেবারেই সেরা। আরেকজন লিখেছেন, দিদি তুমি সত্যি বম্বশেল। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি একই আক্ষেপের কথা তুলে ধরেছিলেন। স্বস্তিকার বক্তব্য, আমি যদি গাজা নিয়ে মন্তব্য করি, খবরের কাগজে লেখা হয় গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা। অথচ বিস্ফোরণ তো আসলে সেখানেই ঘটছে। সাংবাদিকরা নিজেদের সুবিধার জন্য এসব বিস্ফোরক বা বিতর্ক শব্দ ব্যবহার করেন। অথচ আমার বলা কথাগুলো খুব সাধারণ, কোনো অসাধারণ কিছুই নয়।